বাহু ভাইয়া হয়তো আমি শুনেছি যতটা যে আপনার এজেন্ট যিনি আছেন তিনি যে টাকাটা দাবি করছেন অনেকটা এজেন্টের টাকা, টাকা এজেন্ট যে প্রায় 2 মাসের মনে হয় 80 লাখ এরকম টাকা হয়তো তিনি দাবি করছেন, এটা বাহু ভাইয়ের পক্ষে আসলে তারা এটা চাচ্ছে না। কোন পথে আছে সিলেট টেস্ট সে নিয়ে আলোচনা করতে চাই। একই সাথে দেশের ফুটবলে চলছে কোচ নিয়োগ নিয়ে অনেক নাটকীয়তা, সেসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল। নাহিদ রানা যেটা বললেন তাকে বাউন্সার মারলে আসলে সবার খবর আছে। ব্যাপারটা কি এইরকম যে মনের বাঘে খায় না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়? আমরা তামিম ইকবালকে দেখতাম, ফজল হক ফারুকীকে দেখলেই হয়তো কিছু একটা তার হয়ে যেত, তিনি আউট হয়ে যেতেন, এবং বাবর আজমের সামনে নাহিদ রানা নামবে তার আগে থেকে আমরা আলোচনা করছিলাম যে কেমন হবে তাদের রাইভালরি, এবং শেষ পর্যন্ত সেই নাহিদ রানাই তাকে বাবর আজমকে ফিরিয়েছেন। এই লড়াইটা বা নাহিদ রানাকে নিয়ে আসলে ম্যাচ শেষে সবাই কথা বলে, এই বিষয়টা কতটা আসলে এনজয়িং বা কতটা পজিটিভ? না, আমি নাহিদ রানার কথাগুলো শুনছিলাম, মানে মজাই লাগে। তিনি একটু কম কথা বলেন, অনেকটা মুস্তাফিজের মতন, এবং তিনি যেটা বলেন সেটা কিন্তু মানে খুব আলোচিত হয় আর কি। তো তিনি শুধু বলেনই না, তিনি সেটা করে দেখিয়েছেন। কিন্তু তো আমরা ফার্স্ট টেস্টে দেখেছি যে শাহিন শাহ আফ্রিদি তাকে বাউন্সার দিয়ে একটা মানে ঘাবড়ে দিয়েছিল, এবং পরে কিন্তু সেই শাহিন শাহ আফ্রিদিকে সে বাউন্সারের শট বলেই কিন্তু তিনি উইকেট নিয়েছেন। তো নাহিদ রানার আমার যেটা মনে হচ্ছে সে দিন দিন ওয়ান্ডার কিডস থেকে মানে একটা ম্যাচিউরিটির দিকে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন মানে বাবর আজমের মানে বাবরের সম্রাটটা মানে সাম্রাজ্যটা তিনি কিন্তু আসলে খান খান করে দিচ্ছেন আমাদের নাহিদ রানা। আপনি যদি খেয়াল করেন তিনটি টেস্টের 3বারই তিনি আউট করেছেন এই বাবর আজমকে, এবং পাকিস্তানের সবচেয়ে রিলায়েবল ব্যাটসম্যান এই মুহূর্তে বাবর আজম। আপনি খেয়াল করে দেখবেন যে তাকে আউটটা করেছে এবার নাহিদ রানা স্লোয়ারে, মানে যে গতি নিয়ে সবাই আলোচনা করছে, মানে সেই গতি আপনি আগের বলটিতে তিনি 149 কিলো গতিতে বল করেছেন, পরের বলটিতে তিনি আউট করেছেন 139 মনে হয় সম্ভবত 39 কিলোমিটার গতির বলে, মানে সে স্লোয়ারে সে বিভ্রান্ত করেছে। এই যে ব্যাপারটা তিনি ম্যাচুর হচ্ছেন, এই কারণেই বলছি যে তিনি মাথা খাটাচ্ছেন, শুধু গতি না, তার এই যে ভ্যারিয়েশন, তিনি ব্যাটসম্যানকে রিড করা, পিচকে রিড করা, এটা দিন দিন আসলে নাহিদ রানা একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। এবং আমরা আশা করি এই টেস্টেও সেকেন্ড ইনিংসেও তাকে আমরা একটা দুর্ধর্ষ একটা তার স্পেল আমরা দেখতে পাবো। নিশ্চয়ই। আমরা যদি একটু ব্যাটিং নিয়ে কথা বলি, বাংলাদেশ যেহেতু ব্যাট করছে, যদিও এখনো সেইভাবে আমরা বলতে পারছি না যে কে ড্রাইভিং সিটে বসে আছে, কিন্তু শেষ বেলায় মুমিনুলের আউট হয়ে যাওয়া বা জয়কে দেখে এত কমফোর্টেবল লাগছিল, তিনিও 50 করার পরপরই চলে গেলেন, এই ব্যাপারগুলো আসলে কতটা হতাশাজনক? বিশেষ করে মুমিনুলের আউটটাই যদি এত সফটলি তিনি আসলে আউট হয়েছেন, যে দিনের শেষ বেলা আরেকটু যদি তিনি আসলে থাকতেন তাহলে আজকের দিনটা আমরা আরেকটু ভালোভাবে হয়তো শুরু করতে পারতাম। সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কোন দিকে এই মুহূর্তে বাংলাদেশ আসলে অবস্থান করছে? কোন দিকে বলতে মানে এই মুহূর্তে বাংলাদেশ দলের এই সিলেট টেস্ট আসলে 3 রাস্তার মোড়ে অবস্থান করছে। মানে আপনাকে ডানে যেতে হবে, নয় বামে যেতে হবে, সোজা আসলে ড্র, হয় হার কিংবা জিত। এবং আমরা যদি খেয়াল করি কোন দিকটা আসলে বেশি দেখাচ্ছে সেটা নির্ভর করছে আগামী আজকের প্রথম সেশনের প্রথম 1 ঘন্টা। এবং আমি মনে করি এখানে যেহেতু মমিনুলের লাস্ট বলে আউট হয়েছে, এবং আজকে আর কোনো নাইট ওয়াচম্যান তারা নামায়নি, এবং আজকে যদি আমরা মর্নিং গার্ড হিসাবে মিরাজকে এই শান্তর সঙ্গে দিতে পারি, অন্তত 1 ঘন্টা মিরাজ যদি শান্তকে সঙ্গ দিতে পারে, কারণ এই সময়টাতে কিন্তু পিচ বলেন, বল বলেন, বোলারের এনার্জি বলেন, সবকিছু মিলে কিন্তু বোলারদের পক্ষে থাকে সবকিছু। তো এইখানটায় যদি আমরা সার্ভাইভ করতে পারি, আমার মনে হয় যে 2টি সেশন হতে পারলে অন্তত 150 রান করতে পারলে, এর সঙ্গে 300 রান অনেকটা নিরাপদ। 350 হলে খুব ভালো, বাট তার নিচে হলে কিন্তু আসলে ঝুঁকি থেকে যাবে। এবং মমিনুলের যে আউটটা, এবং গতকাল যেটা বললাম, তাকে যদি আমরা খেয়াল করি, আপনি খেয়াল করবেন তিনি কিন্তু তার 2-3টি ওভার আগের থেকে খুব নিজেকে গুটিয়ে নিয়েছিল, খুব ডিফেন্সিভ খেলছিল, মানে নর্মাল বলগুলোও তিনি মানে ডিফেন্স করছিলেন, এবং শেষ মুহূর্তে কিন্তু একটু উঁচে যাওয়া বলটা তিনি থার্ড ম্যানে খেলতে গেলেন। তো এই যে ব্যাপারটা, মানসিক ব্যাপারটা, এইটা আমার মনে হয় যে কালকে মমিনুলের এটা বা কোনোভাবে আসলে তিনি অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান, বাট তার এটা কাজে দেয়নি। এবং আপনি যদি ওপেনিংয়ে আপনি বলছিলেন যে জয়ের কথা, তিনি কিন্তু টেস্টে আসলে পাওয়ার প্লের মতন হিট করে খেললেন। আমার ভালো লেগেছে যে অ্যাটাকিং খেলেছেন, কারণ ওই রোলটা প্লে করার কথা ছিল আসলে তানজিদ তামিমের, তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন, এবং তারপরে কিন্তু সে জয় ওই রোলটা প্লে করেছে। তো সব মিলিয়ে এই টেস্টে এখনো আমি মনে করি 3 রাস্তার মোড়ে, ডানে অথবা বামে যেতে হবে। অনেক কিছু আসলে হতে পারে। খুবই ছোট্ট করে জানতে চাইবো, শান্ত কালকে একটা ছবি পোস্ট করেছে যেটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে। আগে তো আমরা বাংলাদেশের ক্রিকেট মানেই বলতাম পঞ্চপাণ্ডব, গতকালের ছবিটা দেখে মনে হয়েছে একটা মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন যে এখন আর 5 জন বলে কিছু নেই, দলের সবাই পাণ্ডব, সবাই জয়ের জন্য খেলে। এইটা মানে এবং ভাইব দেখলে আমরা সবসময় বলি যে
বাংলাদেশের ভাইব দেখে একটু নেগেটিভ অ্যাপ্রোচ মনে হচ্ছে, হয়তো তারা মোটিভেশন হারিয়ে ফেলছে সামহাও। এখন কি মনে হয় যে দলের সেই পুরনো যে রিদমটা সেটা যে ফিরে আসছে, তার কারণ হচ্ছে দলে একটা পজিটিভ আবহাওয়া বিরাজ করছে? অবশ্যই, এবং তিনি আপনি যেটা ইঙ্গিত বলছেন আর কি, যে তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে এখন আর পঞ্চপাণ্ডব না, আমরা ড্রেসিং রুমের 11 জনই পাণ্ডব। Right. এবং কালকে ওই ছবিটাতে 9 জন ছিল, এবং মুশফিককে যদি আপনি খেয়াল করে দেখবেন যে মুশফিক পায়ের উপর পা তুলে খুব রিল্যাক্সে আছে, সবাই হাসছে। মানে এই যে যে ব্যাপারটি, মানে পাকিস্তান সামনে খেলছে আর আমাদের মানে ড্রেসিং রুমের থেকে বেরিয়ে এসে যে ছবিটা আমরা দেখলাম, যে সবার ভিতরে একটা পজিটিভ ভাইব, এবং এই দলে কোনো একজন স্টার হতে পারে না, সবাই সবাইকে মানে সাপোর্ট করতেছে। এই জিনিসটা আমার মনে হয় যে অনেক একটা সময় ছিল, আমরা দেখতাম যে পঞ্চপাণ্ডব যে এরাটা ছিল তখনও কিন্তু এরকম একটা আমরা ভাইব দেখেছি, সেই ভাইবটা আবার ফিরে আসছে। এবং এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনি দেখেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এই টেস্টটা আমরা জিততে পারলে কিন্তু আমরা 5-এ চলে যাব, ভারতের উপরে চলে যাব। এইটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, মানে উইনিং পার্সেন্টেজ আমাদের 50-র উপরে চলে যাবে। তো এইটা দেখে আসলে যে কোনো ক্যাপ্টেনেরই কিন্তু সে চাইবে সে দলটাকে আরো চাঙ্গা রাখতে, এবং চাঙ্গা রাখতে গিয়ে শান্ত যেটা করছেন, আমার মনে হয় যে মুশফিককে তিনি একটা রেসপেক্টের জায়গায় দিচ্ছেন। মুশফিক বড় ভাই, তিনি কথা বলছেন। আপনি লিটনকে যদি খেয়াল করেন, লিটনের যে সাউন্ডটা আপনার উইকেট কিপিং এর ওখান থেকে আসছে, সব মিলিয়ে কিন্তু সবাই মিলে এই টেস্টটা খেলছে, এবং কারো চাপ একা নিতে হচ্ছে না, তাকে অন্যজন করে দিচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আবারও বললাম যে আজকে ফার্স্ট আওয়ারটা কিন্তু খুব ভাইটাল আমাদের জন্য। নিশ্চয়ই আমরা দেখি প্রত্যেকটা দিনে যে সকালটা ভালো হলে যাদের ভালো হয় তারা দিনটা মোটামুটি সামলে নিতে পারে। দেখা যাক, এখনো লম্বা সময় বাকি আছে, কখন কোন রং বদলে যায় নিশ্চয়ই সেসব নিয়ে আমরা আলোচনা করবো। একটু দেশের ফুটবল নিয়ে কথা বলতে চাই। নিশ্চয়ই দেখছেন যে কোচ নিয়ে যে নজিরবিহীন নাটক চলছে, কখনো শুনছি হয়ে যাচ্ছে, তারপর আবার শুনছি যে না, যে কোচের কথা বলা হচ্ছে তারা হচ্ছে বাফুফের কোনো কলই রিসিভ করছে না, যোগাযোগ রাখছে না। শেষ সময় পর্যন্ত যে খবর আছে সেটা হচ্ছে কোলম্যানের কাছ থেকে হয়তো সেরকম পজিটিভ পাওয়া যাচ্ছে না। যদি ছোট্ট করে জানতে চাই যে এরকম একটা অবস্থা কেন তৈরি হলো, সেটা কি যে বাফুফে এবারই প্রথমবার সার্কুলার দিয়ে কোচ নিয়োগ দিচ্ছে সে কারণে, যে তারা আসলে জানে না যে প্রসেসগুলো কীরকম, কিভাবে এগোতে হয়, কিভাবে কমিউনিকেশনটা রাখতে হয়, এটা কারণ নাকি অন্য আর কিছু হতে পারে? দেখেন, কোচ নিয়ে যে আগ্রহটা, এরকম গুজব এটা থাকে ওয়ার্ল্ডে, ইউরোপেও যদি দেখেন, রিয়াল মাদ্রিদের যে আপনার মরিনহোকে নিয়ে আসার জন্য কিন্তু গুঞ্জন চলছে, তো এটা থাকবে। বাংলাদেশেও এই আগ্রহটা বাড়ছে, আমার কাছে ভালোই লাগছে। কে হবে না হবে এটা নিয়ে একটা সাসপেন্স থাকছে। তো আপনি যেটা বললেন যে এবারই প্রথম, এবং এটাই কারণেই কি আমাদের এমনটা হচ্ছে কিনা, দেখেন এই কোচের কিন্তু সরাসরি যোগাযোগ কেউ করে না, তাদের এজেন্ট থাকে, ইভেন সাউথ এশিয়ান এজেন্ট থাকে, ইউরোপিয়ান এজেন্ট থাকে, এরকম বিভিন্ন এজেন্ট থাকে। তো এই যে 300 জনের যে তালিকা বললো বাফুফের থেকে জমা দেওয়া হয়েছে, তারা পেয়েছে, এটা কিন্তু সবাই যে নিজের কোচও হয়তো জানে না যে আমার সিভিটা ওইখানে জমা দিয়ে আছে। তা আমার মনে হয় যে কোলম্যান সঙ্গে যে লাস্ট টাইম যে বাফুফের যোগাযোগটা হয়েছে, সেখানে কিন্তু আমরা শুনেছি যে তার যে এজেন্ট তিনি একটা অর্থ দাবি করেছে। এটা খুবই স্বাভাবিক, তার করবে। এবং সে বাংলাদেশ, তার যদি চুক্তিটা হয়ে যেত, তিনি যতটা পেতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে যতটা নেবেন, আবার কোচের কাছ থেকেও কিন্তু তিনি সেই একটা সাম রেভিনিউ তিনি পান আর কি। তো এইটা একটা প্রসেস, এটা পেশাদার প্রসেস, এটা হতেই থাকে। আমার মনে হয় যে এখানে কোনো মানে এইটা নিয়ে কেন এখন প্রশ্ন উঠছে, আমার প্রশ্নের জায়গাটা সেটা, যেটা কি বাফুফে আসলে জানতো না যে এজেন্ট তিনিও আসলে এই ব্যাপার, মানে এটা খুবই একটা কমন সিনারিও, এটা হবে। কেন এটা এখন ম্যাটার করছে যে এজেন্ট এখন টাকা পয়সা চাচ্ছে? খুব স্বাভাবিক প্রক্রিয়া। হয়তো পরিমাণটা খুব বেশি, হয়তো পরিমাণটা না জেনে আগেই যোগাযোগ করা হয়েছে, হয়তো বা এটা অনেক কিছুই হতে পারে। তবে এটা তো আলোচনার পরেই নির্ধারিত হয় যে আমি কত পার্সেন্ট, যদি আমি 100 টাকায় তোমার কোচ দেই, আমি তাহলে 20% নেবো, তাহলে আমি 20 টাকা পাবো। তো এমন হয়তো সে 30 টাকা চাচ্ছে, এমন হতে পারে, আমি জানি না। তবে ক্রিস কোলম্যানের ব্যাপারটা আমার যতটুকু আমরা শুনেছি যে এটা অন্তত বাদ হয়ে গেছে, এটা একটা ভালো অপশন ছিল। সবাই বাদ হলো কেন, কারেন্ট থেকে আসলে সমস্যা ছিল, কারণ আমরা যতদূর শুনেছি ক্রিস কোলম্যান আসতে চান, বাংলাদেশের কোচ হতে চেয়েছেন তিনি, সেখান থেকে কেন আসলে এই বিষয়টা ওয়ার্ক আউট করলো না? বাহুবে হয়তো আমি শুনেছি যতটা, যে আপনার এজেন্ট যিনি আছেন তিনি যে টাকাটা দাবি করছেন, অনেক টাকা, এজেন্ট যে প্রায় 2 মাসের মনে হয় 80 লাখ এরকম টাকা হয়তো তিনি দাবি করছেন। এটা বাহুবের পক্ষে আসলে তারা এটা চাচ্ছে না। এবং আপনি জানেন যে প্রায় 60 থেকে 70 লাখ টাকা তাকে দেওয়া হবে, তার কোচিং স্টাফ সহ, এরকম একটা কথা হয়েছিল। এবং এই টাকার কিছু একটা অংশ ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেবে। তো এটা একটা অপেশাদার ব্যাপার হয়ে যায়। তো সব মিলে আমার মনে হয় যে এই জায়গার থেকে বাহুবে ছুটে গেছে, এবং তাদের পছন্দ কিন্তু আসলে জার্মান কোচ। আমার মনে হয় যে আরেকজন যার সঙ্গে কথা বলা হচ্ছে, বার্নার্ড স্টক, তিনি কিন্তু আপনার জানি যে বরুসিয়া ডর্টমুন্ডের
তিনি খেলোয়াড় ছিলেন তিনি এবং বুন্দেসলিগা জিতেছেন। বুন্দেসলিগা যেতে হাঙ্গেরির কোচ ছিলেন, তার অপশনটা হয়তো হতে পারে। কারণ জার্মান কোচ আমরা দেখেছি এই পর্যন্ত 3জন জার্মান কোচ বাংলাদেশ ফুটবলে এসেছেন এবং অটো ফিস্টার সেই 95-97 তিনি ছিলেন জার্মান কোচের সময়, আমরা সাফল্য পেয়েছি। সব মিলে আমার মনে হয় যে তার দিকে একটা বাফুফের কেউ তার দিকে একটা ঝুঁকে আছে। আরেকজনের কথা আমরা শুনছি যুক্তরাষ্ট্রের ডুলি, তিনিও হয়তো আলোচনায় আছেন, তিনিও জার্মান, হাঙ্গেরির কোচ ছিলেন, রিসেন্টলি তিনি সেখান থেকে পদত্যাগ তো করেছেন। তাকেও কথা শোনা যাচ্ছে যে তিনিও আসতে পারেন, কারণ তার এশিয়ান অভিজ্ঞতা আছে। তো আমার সব কিছু বলে মনে হচ্ছে যে কোচের এই ব্যাপারটা আমরা এই প্রথমবার পেশাদারিত্বের সঙ্গে হ্যান্ডেল করতে গিয়ে আমরা যে কিছু কিছু ক্লজ কিংবা লস বলেন একটু হয়েছে, এবং টাকার যে ব্যাপারটা, এই ফান্ড তো আসলে আমাদের যে ফান্ড সেটার থেকে বেশি হয়ে গেলে ওইটাও জোগাড় করা, সব মিলে আমার মনে হয় যে ওই প্রথমবারের মতন এমনটা হতে আসলে এতটা সময় লাগছে। নিশ্চয়ই বাফুফে চেয়েছিল প্রফেশনাল হতে, কিন্তু লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। 24 তারিখ থেকে খুব সম্ভবত বাংলাদেশের ক্যাম্প শুরু হচ্ছে, কারণ সান ম্যারিনোর সাথে আগামী মাসেই ম্যাচ আছে। তার আগে এখনো আমরা জানি না হেড কোচকে, এটা আসলে প্রভাব ফেলবে কিনা, কারণ প্রথমবার আমরা ইউরোপের কোনো দলের সাথে খেলতে যাচ্ছি। তার আগে যদি কোচকে ডাগআউটে কে থাকবে, কার নির্দেশনে আমরা খেলবো, কার প্ল্যানে খেলবো, সেটা যদি না জানি, সেটা আসলে মানে যে ফায়দাটা আমরা পেলাম, যে সুযোগটা পেলাম, সেটা আসলে আমরা কাজে লাগাতে পারবো কিনা। আমার মনে হচ্ছে তড়িঘড়ি কিংবা তাড়াহুড়া করে কোনো কোচ নিয়োগ দেওয়ার চেয়ে আমার মনে হয় যে একটু সময় নিয়েও যদি আমরা এই জিনিসটা পুরো ব্যাপারটা গুছিয়ে নামতে পারি সেটা ভালো হবে। আমার মনে হয় যে খুব যেহেতু 5 জুন আপনার সান ম্যারিনোর সঙ্গে ম্যাচ, তার আগে যদিও সময় কম, কিন্তু আমার মনে হয় যে আগামী 4-5 দিন কিংবা এক সপ্তাহের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। এবং যেটা নিয়ে আরেকটি কথা হচ্ছে যে ইউরোপিয়ান কোচরা কিন্তু চলে আসতে চায় আসলে তাদের কোচিং স্টাফগুলো নিয়ে, তাদের সঙ্গে তাদের সহকারী কোচ থাকে, তাদের গোলকিপিং কোচ থাকে, তাদের টেকনিক্যাল ম্যানেজমেন্ট থাকে, তাদের কম্পিউটার অ্যানালিস্ট থাকে, তো সব কিছু নিয়েই তারা আসতে চায়। এই কালচারেও তো আমরা অভ্যস্ত না। আমরা অভ্যস্ত হচ্ছে আপনার লোকাল কোনো কোচ থাকবে সঙ্গে, তিনি বাংলায় কথা বলে দেবেন, তিনি ম্যানেজমেন্টকে যা বলবেন সেইভাবে হবে। বিদেশি কোচ হয়তো একটা সাদা কাগজ ধরিয়ে তার কিছু প্ল্যান নিয়ে দেবেন। তো এই জায়গাটাও তো আমার মনে হচ্ছে যে একটা কনফ্লিক্ট হচ্ছে আসলে। ম্যানেজমেন্ট এখনো মানে ওইটা ধাতস্থ হতে পারছেন না যে পেশাদারিত্বের একদম চূড়ান্ত জায়গায় যে পেশাদার কোচ, ইউরোপিয়ান কোনো কোচ আনতে গিয়ে কি কি করতে হবে। আমার মনে হয় যে এরকমও কিছু ব্যাপার আলোচনা হচ্ছে। নিশ্চয়ই যে সময়ের কথা বলেন, প্রত্যেকে আসলে আমি যার সাথে কোচ ইস্যুতে কথা বলেছি প্রত্যেকেই বলেছে এত তাড়াহুড়া করার মতো আসলে এই ব্যাপারটা নয়, সময় নিতে হবে। সমস্যা হচ্ছে বাফুফে যিনি সভাপতি, তিনি বারবার করে আসলে ডেডলাইন দিচ্ছেন যে এত তারিখে জানানো হবে, সবাই অপেক্ষা করছে। সেদিন আসলে শোনা যায় যে আসলে জানানোর মতো এখনো পরিস্থিতি আসেনি। তিনি সময় চেয়ে নিলেই সমর্থক বলি আর যারাই বলি না কেন, তাহলে আর এত তাড়াহুড়া হয়তো দেখা যেত না। কিন্তু তারপরে কোলম্যানকে নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে, ফাইনালি যদি আসলেই তিনি না আসতে পারেন, বাফুফেকে আসলে অনেকটা কঠিন চ্যালেঞ্জের মুখে হয়তো পড়তে হতে পারে সমর্থকদের কাছ থেকে, কারণ আমরা দেখি যে সমর্থকরা বেশ একটা ভাইটাল রোল প্লে করছে রিসেন্টলি। সেই দিক থেকে দেখা যাক, নিশ্চয়ই ক্রিকেট ফুটবল দুটোই এগিয়ে যাক, সেই প্রত্যাশা আমরা করি। সঞ্জয় সাহা, পিয়াল, অসংখ্য ধন্যবাদ।